প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা। শীঘ্রই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দুই নেতার বৈঠকে কেটে গেছে অনিশ্চয়তা। এখন বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান মির্জা ফখরুলের। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে সরকারের যৌথ ঘোষণায় আপত্তি এনসিপির। সরকার একটা দলের সাথে এভাবে যৌথ বিবৃতিটা আসলে দিতে পারেন না, তাহলে অন্য যে রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার আছে তাদের সাথে একটা বিমাতা সুলভ আচরণ পরিলক্ষিত হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু, করোনা কেড়ে নিল 2 জনের প্রাণ। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ, শিশুদের বাড়তি যত্নের পরামর্শ। ঈদ আনন্দ সঙ্গী করে এবার কর্মস্থলে ফেরার স্রোত। সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ভিড়। দেরিতে ট্রেন ছাড়ায় অসন্তোষ, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। দেশের প্রতি 3 নারীর 2জনই যৌন হয়রানির শিকার। 10 বছরে সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93 ভাগে নিতে পারেন না আইনি ব্যবস্থা। অপমানে আত্মহত্যাও কম নয়। আবারও সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান নিহত। তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। এবং 1 বছরে শক্তিশালী ওয়ানডে দল গড়তে চান নতুন অধিনায়ক মিরাজ। পরিবর্তনের প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সম্মতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। লন্ডনে 2 জনের 1.5 ঘণ্টা ব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ঐক্যের ভিত্তিতেই বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দেখাতে হাস্যোজ্জ্বল 2 জন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2 নেতার একান্ত বৈঠক। 1.5 ঘণ্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন
করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনেই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। কল্পনার পর অবশেষে একই টেবিলে দুই প্রভাবশালী নেতা। কে বলছেন রাজনীতির জমাট বরফের প্রথম ভাঙ্গন এটি। দুই পক্ষই এই বৈঠককে ঐতিহাসিক বলছেন। এই সংলাপ শুধু একটি বৈঠক নয়, এজন্য বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রূপরেখাও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসায় অনিশ্চয়তা কেটে গেছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। সাম্প্রতিক রাজনীতিতে নির্বাচন ঘিরে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের মধ্যে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হয় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। 1.5 ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষই। যৌথ বিবৃতিতেও জানানো হয় ফলপ্রসূ হয়েছে আলোচনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব বলেন, নির্বাচন ইস্যুতে যৌথ ঘোষণায় কেটেছে অনিশ্চয়তা। এ সময় বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে বলেন, রোজার আগে নির্বাচন হলে পূরণ হবে জনগণের দাবি, কাটবে সব শঙ্কা। যদি তারা নির্বাচনের তারিখটি রোজার আগে নিয়ে নেয় তাহলে জনগণের দাবি পূরণ হবে, জনগণ আশান্বিত হবে, একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দেখতে পাবো এবং জনগণ চিন্তামুক্ত হবে। যত নির্বাচন যত বিলম্বিত হবে দেশের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হবে। তবে লন্ডন বৈঠকের পর যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। তবে রমজানের আগে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতির যে শর্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিকে স্বাগত জানায় এনসিপি। শুধুমাত্র একটি দল বা একক ব্যক্তির সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাটা, এটা রাজনৈতিক অঙ্গনে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্যান্য দলগুলোর প্রতি এক ধরনের অবজ্ঞা, অবমূল্যায়ন করা। সরকার কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছেন, সেই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে। ভিডিও বার্তায় ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের ফলে নির্বাচন ঘিরে তৈরি হওয়া কালো মেঘ কেটে গেছে। এই দুই নেতার শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই। সংকট কাটাতে সব পক্ষকে ছাড় দেওয়ার কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। অন্যদিকে গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিও। নওগাঁয় একসঙ্গে সব আম পেকে যাওয়ায় বিপাকে বাগান মালিকরা। সূর্যের চোখ রাঙানি, নাজেহাল উত্তর ও পশ্চিমের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা।
গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাজশাহী সহ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সবারই হাঁসফাঁস অবস্থা। গাছের ছায়ায় কিংবা পানিতে নেমে স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের, তবে বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি না হওয়ার কারণে গরমটা বেশি, রুমে থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে, বাইরেও সে একই অবস্থা। ব্যবসা ঠিক মতো করতে পারছি না, প্রচন্ড গরম পড়ছে চুয়াডাঙ্গায়। শুধু প্রাণীকুল নয়, প্রখরতায় পুড়ছে প্রকৃতিও। কড়া রোদে নগায় পেকে যাচ্ছে আম, এতে দ্রুত আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। প্রতিমন নাকফজলি 1300 টাকায় বিক্রি হচ্ছে, আর গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগরের দাম কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। যেই জায়গার ন্যাংরারই এখনো ডেটা আসেনি, সেই জায়গা খিরশিয়ার সমস্ত রূপালী পর্যন্ত পাইকে যাচ্ছে। যে পরিমাণে ব্যাপারী আসার কথা সে পরিমাণে ব্যাপারী এখনো সাপারে আসে নাই। গতবার এই আম বেচেছি মনে করো 3500, 3600, নিম্নে 3000, আর সেই আম এখন বিক্রি করতেছি আমরা 1200। এছাড়া হাটগুলোতে প্রকারভেদে 52 থেকে 55 টাকা কেজিতে আম নিচ্ছেন আড়তদাররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে গরমের তীব্রতায় সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিশুরা। জ্বর, ঠান্ডা, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্তের হার বেড়েছে কয়েক গুণ। পানির শূন্যতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এ ধরনের সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সঙ্গে গরমের তীব্রতা কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তীব্র গরমে নাজেহাল 2.5 বছরের কাইফ। একদিকে জ্বর, কাশি, অন্যদিকে খোসপাছড়া জনিত রোগ স্ক্যাবিস নিয়ে ভুগছে গত 1 সপ্তাহ ধরে। অনেক গরম পড়ছে না, এর কারণে বাচ্চার চুলকানি, গরমের সমস্যা, ঘামতেছে, আবার ঠান্ডাটাও বেড়ে গেছে গরমের কারণে। কাইফের মতো আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসেছে শ্যামলীর শিশু হাসপাতালে। কেউ ভুগছে ডায়রিয়ায়, কেউ বা নিউমোনিয়ায়। 20 দিন ধরে আর কি জ্বর আসছিল, জ্বরের থেকে বাচ্চার খিঁচুনি উঠছিল। বাবুর ঠান্ডা, কাশি, মানে বুক নিচে চাপ যাইতেছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। অতিরিক্ত ঘামের কারণে আর কি ঠান্ডাটা, জ্বরটা বেশি হচ্ছে। গরমের তীব্রতায় শিশুদের বাড়তি যত্নের তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। গরম বেশি হওয়াতে ঠান্ডা কাশির রোগী আগে যেরকম পেতাম তার থেকে এখন আরও একটু বেশি আসছে। প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়াতে হবে, আর বাচ্চারা এমনিতেই সব কিছু খাওয়ার সময় কম খায়। তো আমাদের চেষ্টা করতে হবে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর যে কোনোভাবে ওদেরকে যেন হাইড্রেশনটা মেনটেন করি। গরমের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিশুরা, আর তাই এই সময়টায় হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি খোসপাছড়ার মতো সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর বলছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে, যা কেটে যাবে কয়েকদিনের মধ্যেই। পুরো বর্ষাকাল জুড়েই এইরকম পরিস্থিতি থাকার কারণে তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি বেশি থাকার কারণে অস্বস্তি বোধ ত্বরান্বিত হতে পারে। এই মুহূর্তে ঢাকায় নেই, ফরিদপুর, মাদারীপুর এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 16 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 22 জুন পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে, চলতি বছরে যা সর্বোচ্চ। এছাড়াও আরও 159 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন 124 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের 4 জন, বাকি 1 জন ঢাকার। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও 15 জন। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে শনাক্তকরণ কিট বিতরণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি সব সরকারি হাসপাতালে হচ্ছে করোনা কর্নার। বিভিন্ন দাতা সংস্থা ও চীনের সহায়তার কিট ও টিকা সংগ্রহের পাশাপাশি মজুদ বাড়াতে সরকারিভাবেও আমদানির সিদ্ধান্ত হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন শেষের রিপোর্ট।
2020 সালের শুরুতেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাবভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে। জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর। আমরা প্রত্যেকটা থেকে ধরেন 1 লাখ আরটিপিসিআর আর 5 লাখ র্যাপিড অ্যান্টিজেন চাইছি, প্লাস আমাদের সিএমএসির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে। চায়নার কাছ থেকে হেল্প চাইছি, ওরাও আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালে করোনা কর্নার চালু নির্দেশ দেওয়া হয়েছে। ডেনসিতে 50 বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে, ইনক্লুডিং 15 বেডের আইসিইউ। এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত ডিস্ট্রিক্টে একটা দুটো জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে। টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি, সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে। ক্লিনিক গ্রো করা যাবে না, কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হটকারী সিদ্ধান্তে যেন না হয়। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা। সব ধরনের সতর্ক থাকা উচিত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইফটিজিংয়ে মানসিকভাবে বিপর্যস্ত নারী ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। জাতিসংঘ বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার। বিবিএসের গবেষণা অনুযায়ী গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93% বেশি নিতে পারেন না আইনি ব্যবস্থা। অপমান ও বিষণ্ণতায় আত্মহত্যাও কম নয়। নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবসে আয়শা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। ছোটবেলায় মিনারাজু কার্টুনের এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। কার্টুনের গল্প থেকে বাস্তব জীবন। প্রতিদিনই উত্তক্তের শিকার হচ্ছেন নারীরা। যানবাহন, রাস্তা, বাজার কিংবা কর্মক্ষেত্র, প্রতিদিনই যৌন হয়রানির ভয়ঙ্কর অপরাধের শিকার নারীরা। কেউ প্রতিবাদ করেন, কেউ বা সামাজিক মর্যাদার ভয়ে চুপ থেকে সহ্য করেন অপমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় দেখা গেছে গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। প্রতিবেদনে আরও জানা যায়, সহিংসতার শিকার নারীদের মাত্র 7.4% আইনের আশ্রয় নেন। বাকি 93.6% এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। আর 64% ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা কাউকে বলতেও পারেন না। সম্মানের ভয়ে প্রতিকার না পাওয়ায় মানসিক আঘাত যেমন রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদে সৃষ্টি হচ্ছে উদ্বেগ, বিষণ্ণতা সহ নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ। নারীরা যখন কোনো একটা ইফটিজিংয়ের শিকার হয়, তখন সে এটা খুব সহজেই খুব শেয়ার করাটা হয় না। এতটাই সে মানসিকভাবে আঘাত পেল যে এখান থেকে তার একটা পার্মানেন্ট ট্রমা তৈরি হয়ে গেল। এখান থেকে সে বের হতে পারছে না। আমরা এটাকে বলি পিটিএসডি। এছাড়া ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে। ধরন বদলে এখন সামাজিক মাধ্যমেও ইফটিজিংয়ের প্রবণতা প্রবল। জাতিসংঘের পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়েছেন। আইনে শাস্তি বাড়ানো হলেও প্রয়োগের অভাবে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এই সামাজিক অনাচার। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ সঙ্গী করে এবার রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়নায় ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ফেরা রাজধানীতে।
শুক্রবার ভোর থেকেই একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ ভিড়ে সদরঘাট টার্মিনালে। রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস আদালত। শনিবারের চাপ এড়াতে একদিন আগেই ফিরছেন অনেকে। স্বস্তির নৌযাত্রায় সন্তুষ্ট যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালোভাবে গেছি, ভালোভাবে আসছি। সদরঘাটে যে পরিস্থিতিগুলো আছে সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে। ঘুরছি, খাইছি, ফিরছি। ঈদে আত্মীয় স্বজন বাড়ি গেছি, বিয়ে বাড়ি গেছি, মায়া গেছে, জামাইরা গেছে, বেকারে লই আইছি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকটা একই চিত্র। গত কয়েকদিনের তুলনায় কয়েক গুণ যাত্রী প্রায় সব ট্রেনে। ফিরতি যাত্রায় বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রী চাপ ছিল, তারপরও ভালোই। ট্রেন লেট ছিল, আধা ঘন্টা 30 মিনিটের মতো লেট ছিল। খুবই মজা করছি, আনন্দ করছি। বাচ্চা কাচ্চা নিয়ে একদিন আমরা আগে আসলাম, কারণ রেস্ট করার দরকার, তো কারণ আসে তো ডিউটি করা সম্ভব না। নৌ ও রেলপথে স্বস্তির যাত্রা হলেও রাজধানীতে ফিরতে কোথাও কোথাও খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষ দিকে তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। বালিয়াড়ি নোনা জলে পর্যটকরা মেতেছেন আনন্দে। তাদের নিরাপত্তা তৎপর লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। এছাড়া পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতেও। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট। পর্যটকের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই সৈকতে। বালিয়াড়ি কিংবা নোনাজল, তীব্র গরমেও সবখানে হই হুল্লোড়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। একই চিত্র লাবণী পয়েন্ট, কলাতলি বিচেও। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার, তাই সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়েছে শুক্রবার। খুবই ভালো লাগছে আর কি, সমুদ্র দেখে খুবই আনন্দিত ফিল হচ্ছে। ঈদের ছুটিতে আমরা এখানে আসলাম, আমরা অনেক আনন্দ করতেছি। কক্সবাজার আসছি অনেকদিন পর, খুব ভালো লাগতেছে। গত 7 দিনে সৈকত ভ্রমণ করেছেন 8 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সংস্থা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3 স্তরে কাজ করে যাচ্ছি, আর আমাদের 3 বিচে 3টে ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে বসে আমরা অবজারভেশন করি। পর্যটকের ঢল নেমেছে হ্রদ, পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা রাঙামাটিতে। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এবার ঈদের ছুটিতে জেলায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। প্রত্যাশার চেয়ে অনেক বেশি পর্যটক আমাদের এখানে এসেছে। এই 10টা দিন কিন্তু রাঙামাটি জেলার কোনো একটি রিসোর্ট, কোনো একটা বোট, কোনো খালি নেই। নিয়ার অ্যাবাউট আপনার 120 থেকে 150 কোটি টাকার একটা লেনদেন হয়েছে। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও পর্যটকের ভিড় বেড়েছে। তাহিরপুরের গোল্লাবাড়ি, ওয়াচ টাওয়ার এলাকার হিজল করচ বাগানে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকরা, মেতেছেন জলকেলিতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। উত্তোলন করা এলাকায় সরকার স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। সকালে সিলেটের গোপালগঞ্জের কৈলাসটিলা যান জ্বালানি উপদেষ্টা। এ সময় 7 ও 2 নম্বর গ্যাস কূপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আমাদের প্রত্যেক বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে, কিন্তু সেই তুলনায় আমরা যেটা নতুন যেটা অ্যাড করতে পারতেছি, তো সেইটা কত বড় জোর 60-70 এরকম। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই, কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা বাড়িতে তো এটা একটা অপচয়। ঈদুল আজহার পর এখনো জমে ওঠেনি রাজধানীর বাজার। লিটারে 5 টাকা দাম কমানোর কথা জানিয়েছেন ভোজ্য তেল বিক্রেতারা। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 50 টাকায়। মাছ বাজারে অস্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। তবে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা কমলেও বেড়েছে দেশি লেয়ার আর সোনালী মুরগির দাম। প্রতিদিনের মতোই পণ্যের পসরা নিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা। তবে নেই চিরচেনা ব্যস্ততা। ঈদের পর এখনো পুরোপুরি খোলেনি মুদিখানা। এর মধ্যেই বিক্রেতারা জানান 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কমার খবর। ঈদের আগে যে দামগুলো ছিল এখনো মোটামুটি সবকিছু দাম একই আছে। ডিলাররা এখনো সবাই এখন আসে নাই, শুধু তেলটা হচ্ছে 5 লিটারে 10 টাকা কমছে। এখন আগে 890 টাকা ছিল, এখন 880 টাকা বিক্রি করা যেতেছে। ঈদের আমেজে আছে এখন মানুষ, ভিড় নাই,
ইচ্ছা মতো কেনা যাচ্ছে। বিক্রেতারা জানান কোরবানির ঈদের পর সাধারণত সবজির চাহিদা বাড়লেও এবার এখনো প্রত্যাশা অনুযায়ী ক্রেতার দেখা মিলছে না। যারা আসছেন বাজারে দরদাম নিয়ে তাদের রয়েছে সন্তুষ্টি। লতি 80 টাকা ছিল, 50 টাকা নিলাম, মোটামুটি সবই 50-60 টাকা কেজি। দাম যেরকম কম ছিল এখনো দাম কমই আছে। লোক সংখ্যা আসে নাই, তবে আজকে শুক্রবার, কাল পরশু থেকে হবে ইনশাল্লাহ। ঈদের পরে খুবই ক্রেতা কম, যেগুলো আমরা সবজি প্রচুর পরিমাণ দাম কম। মাছের বাজারেও স্বস্তি রয়েছে বলে জানান ক্রেতারা। সরবরাহ কম থাকলেও দাম নিয়ে নেই কোনো অভিযোগ। সাপ্লাই কম থেকে অ্যাভেলেবল মাছ পাওয়া যাচ্ছে না, দাম রিজনেবলই আছে। কাস্টমার তেমন একটা নাই, কম, খুব একটা বাড়েও নাই, খুব একটা কমেও নাই। এদিকে ঈদের পর আরেক দফা 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 150 টাকা দরে। তবে কেজিতে 20 থেকে 50 টাকা দাম বেড়েছে লেয়ার, সোনালী ও দেশি মুরগির। বেচা বিক্রি একটু কম, মানুষ তো দেশের বাড়িতে টাকা ঢুকে নেই। বিক্রেতারা জানান চাহিদা যোগানের তারতম্য না হয় স্থিতিশীল রয়েছে চালের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা বিক্রি করে গেল এপ্রিল মে 2 মাসে 367 কোটি থেকে 480 কোটি টাকা লোকসান গুনেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন দাবি করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। লোকসানি হিসাব কমাতে বাচ্চা উৎপাদন কৌশলপত্র বাস্তবায়নের পাশাপাশি পোল্ট্রি বোর্ড গঠনের তাগিদ দিচ্ছে সংগঠনটি। বিশেষজ্ঞরা বলছেন, খামার নিবন্ধনের সঠিক তথ্য ও খামারিরা প্রশিক্ষিত না হলে স্থিতিশীলতা ফিরবে না পোল্ট্রি শিল্পে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 250 থেকে 260, ব্রয়লার মুরগি 160, এরকম যদি দাম থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। বাজারে মুরগির দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা, অথচ লোকসানের চাপে দমবন্ধ অবস্থার কথা জানাচ্ছেন খামারিরা। ব্যাপক হারে লস হচ্ছে, আমরা খামারিরা মাটির সঙ্গে মিশে যাচ্ছি। গত 2 টিপ তুললাম, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার মুরগি লস হয়ে গেছে। শুধু কি মুরগিরই দাম কমেছে? কমেছে বাচ্চার চাহিদা ও দামও। সম্প্রতি প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছে মুরগির বাচ্চা উৎপাদনকারীদের শীর্ষ সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। সংগঠনটির তথ্য, 46 টাকা উৎপাদন খরচের ব্রয়লারের একদিন বয়সী বাচ্চা ডিওসি গেল এপ্রিলে 30 থেকে 40 আর মেতে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকায়। সেই হিসাবে সপ্তাহে 1,92,00,000 বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 323 কোটি থেকে 415 কোটি টাকা। একইভাবে প্রায় 43 টাকা উৎপাদন খরচের কালার বার্ডের ডিওসি গেল এপ্রিলে 25 থেকে 35 টাকা আর মেতে বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। এতে সপ্তাহে 36 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 44 কোটি থেকে 65 কোটি টাকা। অর্থাৎ দাম পড়ে যাওয়ায় ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গেল এপ্রিল মে মাসে লোকসান গুনেছে 367 কোটি থেকে 480 কোটি টাকা। সিন্ডিকেট করে যদি বাচ্চার দাম বাড়ানো যেত তাহলে এই যে শত শত কোটি টাকা লস করতো না, সিন্ডিকেটেরই চেষ্টা করত। বিএবি বলছে লোকসানের ঝুঁকি কমাতে দরকার বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। ব্রয়লার বাচ্চা উৎপাদনের কৌশলপত্রটা বাস্তবায়ন হওয়া দরকার এবং যেটা আমরা পোল্ট্রি বোর্ডের কথা বলছি বহুদিন থেকে, পোল্ট্রি বোর্ড বলেন বা ডিএলএস সহ আমরা যদি যৌথভাবে এই সিদ্ধান্তটা নিয়ে কাজটা করতে পারি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতেও লসের পরিমাণ এইভাবে হবে না, আবার কখনো কখনো এরকম গ্যাপের কারণে আর পণ্যের দামটা তো বেড়ে যাবে না। এই অবস্থায় চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে খামার নিবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া খামারিদের কাছে বাচ্চা বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন সময় কি রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী সাপ্লাই যদি দেই আমরাও কিন্তু লসের সম্মুখীন হব না। ডিএলএস এর উচিত তাদেরকে ট্রেন্ড করা এবং যাদের ট্রেনিং নাই এবং খামারের রেজিস্ট্রেশন নাই তাদেরকে বাচ্চা না দেয়া। প্রোটিনের এই সহজলভ্য উৎসকে ক্রেতা বিক্রেতা সকলের জন্য লাভজনক করতে সরকারকে দূরদর্শী কৌশল নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও 35 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন করা হয়, পরে তাদের আটক করে নেওয়া হয় ক্যাম্পে। অন্যদিকে পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে জোর করে 7 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এছাড়াও মৌলভীবাজারের বড়লেখার নতুন পাল্লারথল সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। দুদিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি। এদিকে হামলার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। রিঙ্কুকুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দুদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সিরাজগঞ্জের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি।
শুক্রবার সকালে জেলা প্রশাসন, পুলিশ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উন্মুক্ত করে দেন বাড়িটি। পরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানটি। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমাদের গর্বের সম্পদ রবীন্দ্র কাচারি বাড়ি খুলে দিয়েছে। এদিকে হামলার ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। আর এখন পর্যন্ত হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গত 8 জুন বিকেলে পার্কিংয়ের টোকেন দেয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। দেখছেন রাতের সময়। নতুন করে সংঘাতে আবারও রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় দেশটির সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কঠিন পরিণতির জন্য নেতানিয়াহুকে প্রস্তুত থাকতেও বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। তেহরান ছাড়াও তাবরিজ সহ দেশটির বিভিন্ন শহরে 200 যুদ্ধবিমান নিয়ে দফায় দফায় চালানো হয় হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেই আক্রমণ করে নেতানিয়াহু বাহিনী। আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তেহরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির প্রধান কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। প্রয়োজন পড়লে আবারও হামলার হুমকি দেন তিনি। ইরানের যেসব বিজ্ঞানী পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। যতদিন প্রয়োজন এই হামলা চলবে। ইসরায়েলের হামলায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়াও হতাহতদের মধ্যে 2 জন পরমাণু বিজ্ঞানী আছেন। সাময়িক বন্ধ রাখা হয় ইরানের আকাশ সীমা। এর মধ্যেই 2 বাহিনীর শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছে ইরান। সামরিক বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপোর। পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি গণমাধ্যম বলছে এরই মধ্যে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়ার যাত্রী ও আহতদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টার মধ্যেই গুজরাট পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সোজা চলে যান সিভিল হাসপাতালে। সেখানে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ব্রিটিশ নাগরিক রমেশ কুমার বিশ্বাস সহ আহত ছাত্রদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন। এরপর ঘটনাস্থলে পৌঁছান তিনি। নিজের চোখে দেখেন ঘটনার বীভৎসতা। বৃহস্পতিবার রাতেই উদ্ধারকারীরা বিমানের 2টো ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করেন। আরেকটি উদ্ধারের জন্য দুর্ঘটনার 1 কিলোমিটার এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছেন। দক্ষ পাইলট থাকার পরেও কেন এমন দুর্ঘটনা ঘটল? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির সঙ্গে সংঘর্ষ বা নাশকতা? এসব কিছুরই উত্তর মিলবে ব্ল্যাক বক্সগুলো থেকে উদ্ধার হওয়া ডাটা বিশ্লেষণে। বিমান চালক মেডে কল দিয়েছিলেন আগেই। বিমান উড্ডয়নের আগেই তিনি কি বুঝতে পেরেছিলেন কিছু একটা হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এরই মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বংসের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় শনাক্ত করতে শুক্রবার থেকেই স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ শুরু করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন রাতের সময়।
এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আগামী 1 বছরের এই সংস্করণে শক্তিশালী দল গড়ায় থাকবে মূল ফোকাস। ফলাফল পেতে টপ অর্ডারের কাছে রান চাইলেন মিরাজ। কথা হয়েছে সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও। পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস সাবেক ক্যাপ্টেনের। তবে যে প্রক্রিয়ায় অধিনায়কত্বের রদবদল হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত, মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও। একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব। এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বে সর্বা। অনলাইনে নামকা ওয়াস্তে মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। জানিয়ে উঠেছে নানা প্রশ্ন, যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল। যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকম ভাবে করতে পারবো না। তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ। তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের। 1 বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে 2জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। 9 বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, রিয়াদদের অধিনায়কত্বে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ, সেটা এখন কাজে লাগানোর পালা। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা। অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না। কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয়। দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগে জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা। শিগগিরই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি। 2 নেতার বৈঠকে কেটে গেছে অনিশ্চয়তা। এখন বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান মির্জা ফখরুলের। কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে সরকারের যৌথ ঘোষণায় আপত্তি এনসিপির। এবং ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু। করোনা কেড়ে নিল 2 জনের প্রাণ। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ। শিশুদের বাড়তি যত্নের পরামর্শ। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।